বল আগের দিন পড়াশোনায় কার কি অসুবিধে বল। আগের দিন পড়াশোনাতে যার যা অসুবিধা আছে বলে ফেল। এই সুমন বল, কি অসুবিধে? পড়া পড়েছিস? দেখা হয়নি। তা আগে বলিস নি কেন? তুই খেতে গেলে তাহলে তো 7টা থেকে ক্লাসটা নিয়ে নিতে পারতাম। সন্দীপা পড়েছিস যা পড়ানো হয়েছে? তা চলো, তাহলে আজকে হারমিশন অপারেটর নিয়ে, আজকের ক্লাসটা পুরোটাই হারমিশন অপারেটর নিয়েই হবে। তারপর অনেক কিছু করব, তার আগে প্রথমে যে কাজটাকে করে নিই সেটা হচ্ছে থিওরেম সব। হারমিশন অপারেটর, হারমিশন অপারেটর রিলেটেড 3টে থিওরেম আছে। সেই 3টে থিওরেম স্টেটমেন্টটা দিতে হবে, ওটা প্রুভ করতে হবে। ঠিক আছে? তা প্রথম যে থিওরেমটা, ওয়ান, সেটাকে বলছে, থিওরেমটা বলছে যে অ্যাভারেজ ভ্যালু অফ এ হারমিশন অপারেটর মাস্ট বি রিয়েল। এটা অ্যাভারেজ ভ্যালু অফ হারমিশন অপারেটর মাস্ট বি রিয়েল। দেখো, আমি আগের দিন যখন বিভিন্ন অ্যাপ্রোচে হারমিশন অপারেটরটাকে ডিফাইন করেছিলাম, তখন থার্ড অ্যাপ্রোচ যেটা যেটা লেভাইন বা এই ধরনের বইয়ের যে অ্যাপ্রোচটা আছে, সেটা হচ্ছে যে অ্যাভারেজ ভ্যালুটা রিয়েল, এইটা হতে গেলে অপারেটরটাকে যে কন্ডিশন স্যাটিসফাই করতে হচ্ছে সেটাই হচ্ছে হারমিশন অপারেটর। তাহলে অ্যাভারেজ ভ্যালু অফ এ ক্লাসিক্যাল অবজারভেবল যে রিয়েল হয়, এইটা আমি আজ জানি, তার বেসিসে অপারেটরগুলো কেমন হতে হবে সেক্ষেত্রে হারমিশন অপারেটর পাওয়ার কন্ডিশনটাকে পেয়েছিলাম। তাহলে ডেফিনেশনের ক্ষেত্রে আমি অ্যাভারেজ ভ্যালুটা রিয়েল হবে সেটাকে ব্যবহার করেছি। এবার সেটা যদি হয় তাহলে তো আর হারমিশন অপারেটরের একটা থিওরেম হিসেবে অ্যাভারেজ ভ্যালু অফ হারমিশন অপারেটর মাস্ট বি রিয়েল এটা হতে পারে না। সেই জন্য ওই লেভাইনের যে অ্যাপ্রোচে হারমিশন অপারেটরকে ডিফাইন করা আছে সেটা আমার পছন্দ নয় বলেছিলাম। বরং আমাদের অ্যাপ্রোচ 1 বা অ্যাপ্রোচ 2 তে যেরকমভাবে ডিফাইন করা আছে সেরকমভাবে ডিফাইন করে একটা স্পেশাল কেসে যখন এফ ইকুয়াল টু জি সমান সাই হয়ে যাচ্ছে, তখন তুমি সম্ভব হারমিশন অপারেটর পাওয়ার আর একটা কন্ডিশন পেয়ে যাচ্ছে। সেই রকম করে বাবাটাই ভালো। চলো আমরা এইখান থেকে ব্যাপারটাকে শুরু করি। দেখো, আমি বললাম যে লেট সাই ইজ অ্যান আরবিট্রারি ফাংশন arbitrary function and a cap is the Hermitian operator corresponding to a classical observable A। তাহলে হারমিশন অপারেটর পাওয়ার যে কন্ডিশনটা ক্লিয়ারলি ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার এ অপারেটর সাই ডি টাউ
সেটা হচ্ছে ইন্টিগ্রাল ওভার অল স্পেস এসআই হোল স্টার সাই ডিটা। এটা হারবিশন অপারেটর ফর কন্ডিশন। এটা হচ্ছে আমার জানা আছে। আর এবারে আমি অ্যাভারেজ ভ্যালুটাকে দেখছি। দেখো অ্যাভারেজ ভ্যালু অফ এ যেটা বলি, অ্যাভারেজটা কত? ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার এ অপারেটর সাই ডিটাও বাই ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার সাই ডিটাও। এবার তুমি কমপ্লেক্স কনজুগেট নাও, তাহলে এটা যদি এর কমপ্লেক্স কনজুগেট নাও তাহলে কি হবে সেটা? এইটা ইন্টিগ্রাল ওভার অল স্পেস এসআই হোল স্টার সাই ডিটাও হলো ডিভাইডেড বাই ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার সাই ডিটা হলো। এটা এটাকে তো 1 নম্বর ইকুয়েশন বলো, এটাকে 2 নম্বর ইকুয়েশন বলো, এটাকে 3 নম্বর ইকুয়েশন বলো। দেখো ফ্রম ইকুয়েশনস 1, 2 and 3 from equations 1, 2 and 3 it is clear that দেখো এই 2 নম্বর 3 নম্বরের ডিনোমিনেটর গুলো দুজনের ক্ষেত্রে একই আছে। নিউমারেটর গুলো একবার সাই স্টার এসআই আর একবার এসআই হোল স্টার সাই ডিটা। 1 নম্বর ইকুয়েশনের ক্ষেত্রে ব্যবহার করো, তাহলে এই নিউমারেটর দুটো ইকুয়েশন 2 এবং ইকুয়েশন 3 দুটোতেই একই হয়ে যাচ্ছে। সেই জন্য from equation 1, 2 and 3 it is clear that এ অ্যাভারেজ আর এ অ্যাভারেজের কমপ্লেক্স কনজুগেটটা সমান হয়ে যাচ্ছে। এটা ইমপ্লাই করছে এ অ্যাভারেজ ইজ রিয়েল। এ অ্যাভারেজটা তো রিয়েল হয়ে যাবে। তাহলে অ্যাভারেজ ভ্যালু অফ এ হারমিশন অপারেটর মাস্ট বি রিয়েল, সেটা দেখো প্রুফ হয়ে যাচ্ছে। আচ্ছা এটাকে যদি তুমি ব্রাকেট নোটেশনে করো, এই পুরো জিনিসটাকে যদি তুমি ইন ব্রাকেট নোটেশনে করো, দেখো এটা হচ্ছে এখন এর অ্যাভারেজটা তুমি লিখবে এইরকম করে সাই এসআই বাই সাই সাই, এটা অ্যাভারেজ ভ্যালু। মানে এখানে লিখতে পারো সাইটা হচ্ছে ইজ আরবিট্রারি ফাংশন না করে তুমি বলবে আরবিট্রারি স্টেট এইটা, আর এ ক্যাপ ইজ দ্য কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর corresponding to the classical observable A. So psi is an arbitrary state and A cap is the quantum mechanical operator corresponding to the classical observable A. এটা which is এটা। তাহলে এবারে এ স্টারটাকে আমি লিখলাম কেমন করে? এটা হচ্ছে তোমার কমপ্লেক্স কনজুগেট করে দিলে ব্র্যাকেটটাকে অল্টারনেট করে যাবে। এটা 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন। এবারে যেহেতু অ্যাজ এই হারমিশিয়ান, সেই জন্য হারমিশিয়ান, তাহলে সাই এসআই ইকুয়াল টু এসআই সাই, তাই তো? এটা 3 নম্বর ইকুয়েশন। তাহলে ফ্রম ইকুয়েশন 1, 2 and 3 ফ্রম
ইকুয়েশন 1 2 and 3 তুমি কি পেয়ে যাচ্ছ a ইকুয়াল টু এর হারবিশন কনজুগেট এটা ইমপ্লাই করবে এই তাহলে এমনি আমি একদম তো যেহেতু তুমি এই ইন্টিগ্রেশন দিয়ে সবকিছু অলরেডি দেখতে অভ্যস্ত তাহলে ইন্টিগ্রেশন দিয়েও জিনিসটাকে করে দিলাম আমি আবার তুমি যদি এটাকে ব্রাকেট নোটেশনে করতে চাও তাহলে ব্রাকেট নোটেশনে দেখো আরেকটু লেখালেখিগুলো আরেকটু কম্প্যাক্ট আর কি সেটা তুমি করতে পারো পরীক্ষার যে কোনো একটা তুমি করে নিতে পারো এর পরবর্তীকালে দেখবে যখন তুমি অ্যাকচুয়ালি ফিজিক্সের প্রপারলি বই দেখবে বা একটু অ্যাডভান্স লেভেলের কোয়ান্টাম মেকানিক্স করবে সবটাই ব্রাকেট নোটেশনেই করা থাকে হ্যাঁ তবে তোমাদের বিএসসি লেভেলে যেহেতু ব্রাকেট নোটেশন আলাদা করে উল্লেখ করা থাকছে না তুমি চাইলে এটাকে ব্যবহার করতে পারো আর হ্যাঁ মানে যে কোনো দুটোই তুমি ব্যবহার করতে পারো হ্যাঁ তোমাদের যে কোনো দুটো করলেই নম্বর দিয়ে দেবে কোনো অসুবিধা কিছু নেই এতে শুধু সিম্বলটা বা রিপ্রেজেন্টেশনটা আলাদা বাকি সব একই আছে আচ্ছা এবারে যেটা করলাম এইখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার দেখো যদি অপারেটরটা হারমিশন না হয় অ্যান্টি হারমিশন হতো কি হতো তাহলে অ্যান্টি হারমিশন হলে দেখো এই যে 1 নম্বর ইকুয়েশনে অ্যান্টি হারমিশন হওয়ার কন্ডিশনটা কি ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার এসআই থিটা ইকুয়াল টু মাইনাস ইন্টিগ্রাল ওভার অল স্পেস এসআই হোল স্টার সাই থিটা তাই এখানে যদি মাইনাস থাকে তাহলে এই 2 নম্বর 3 নম্বরে তুমি লিখলে অ্যাভারেজ ভ্যালু লিখলে তার কমপ্লেক্স কনজুগেট লিখলে এবার 1 নম্বর 2 নম্বর 3 নম্বর ইকুয়েশন থেকে তখন এ ক্যাপ এ অ্যাভারেজ ইকুয়াল টু মাইনাস অফ এ অ্যাভারেজ স্টার হয়ে যাবে তাহলে এ হচ্ছে তখন পিওরলি ইমাজিনারি হয়ে যাবে ঠিক আছে তাহলে এইখানে যদি মাইনাস সাইন থেকে যায় এখানে মাইনাস সাইন থেকে যাবে এবারে কোন একটা পার্টিকুলার নাম্বার যার কমপ্লেক্স কনজুগেট করে যদি মাইনাস অফ সেটা হয়ে যায় তাহলে সেটা হচ্ছে পিওরলি ইমাজিনারি হয় সেই জন্য এইখান থেকে একটা ইম্পর্টেন্ট করোলারি হচ্ছে যে অ্যাভারেজ ভ্যালু অফ অ্যান অ্যান্টি হারমিশন অপারেটর মাস্ট বি পিওরলি ইমাজিনারি এটা তোমাকে বাড়িতে হোমওয়ার্ক হিসেবে দিলাম একটা প্রবলেম হিসেবে দিচ্ছি সেটা হচ্ছে যে so that average value of an anti-Hermitian operator must be purely imaginary দেখো কি করে করবে আমি বললাম যে এই যে 1 নম্বর এবং 2 নম্বর ইকুয়েশনটা আছে সেখানে 1 আর 2 যেমন আছে তুমি লিখে দিলে এবারে যেহেতু এটা হারমিশনের বদলে অ্যান্টি হারমিশন সেখানে একটা মাইনাস সাইন হবে এখানে যদি মাইনাসটা থাকতো তাহলে 1 নম্বর 2 নম্বর ইকুয়েশন থেকে পেতে কি এ অ্যাভারেজ ইকুয়াল টু মাইনাস অফ এ অ্যাভারেজটা তখন হয়ে যাবে এ অ্যাভারেজ হচ্ছে পিওরলি ইমাজিনারি এইটা আমি করে দিচ্ছি না এটাকে বাড়িতে হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি হ্যাঁ এটা তুমি করো মানে একদম আগের মতোই তুমি এটাকে করতে পারবে করে যেটা হলো এটা হচ্ছে আমার থিওরেম 1 এবারে চলে আসো থিওরেম 2 থিওরেম 2 থিওরেম 2 বলছে যে আইগেন ভ্যালুজ অফ এ হারমিশন অপারেটর মাস্ট বি রিয়েল আগেরটা ছিল অ্যাভারেজ ভ্যালু এখন হচ্ছে আইগেন ভ্যালু আইগেন ভ্যালুজ অফ এ হারমিশন অপারেটর মাস্ট বি রিয়েল এটা হচ্ছে থিওরেমটা আইগেন ভ্যালুজ অফ হারমিশন অপারেটর মাস্ট বি রিয়েল দেখো তাহলে কি বলা আছে না গিভেন লেট সাই গিভেনটা লিখতে হবে না let psi is an eigenfunction of a Hermitian operator a cap with the eigenvalue alpha ধরো তার মানে কি si equal to alpha psi এটা হচ্ছে given
এটা 1 নম্বর ইকুয়েশন। আচ্ছা, এবারে যেহেতু অ্যাজ এই হার্মিশিয়ান ইন্টিগ্রাল ওভার অল স্পেস psi star a operator psi d tau, this is actually equal to integral over all space a psi whole star psi d tau। তো দেখো ইন্টিগ্রাল ওভার অল স্পেস হলো, এবারে সাই স্টারটা যেমন আছে এ সাই এর জায়গায় তুমি আলফা সাই বসিয়ে দিলে ডিটা ইকুয়াল টু ইন্টিগ্রাল ওভার অল স্পেস আলফা সাই তার হোল স্টার সাই ডিটা। আচ্ছা, এবারে আলফাটাকে তুমি বাইরে বের করে দাও, আলফা ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার সাই ডিটা ইকুয়াল টু, এটা আলফা স্টার আর এটা কমপ্লেক্স কনজুগেট আছে করে ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার সাই ডিটা, এটা তার মানে এটা হয়ে গেল দেখো আলফা মাইনাস আলফা স্টার ইন্টু ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার সাই ডিটা, এটা ইকুয়াল টু 0 হচ্ছে, এখান থেকে ইমপ্লাই করছে আলফা মাইনাস আলফা স্টার ইকুয়াল টু 0 or alpha equal to alpha star, ইমপ্লাই করলো আলফা ইজ রিয়েল। দেখো এই যে দুটো জিনিসের গুণফল 0, এবারে এই জিনিসটা তো কোনোভাবে 0 হতে পারে না, 0 হলে তো আর ওয়েভ ফাংশন ভ্যানিশ করে গেল, তাই না? এটা 0 কেন বলতে পারছো? কারণ এই যে পার্টটা ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার সাই যেটা টোটাল প্রবাবিলিটি রিপ্রেজেন্ট করে, নট ইকুয়াল টু 0, কোনো একটা অ্যাকসেপ্টেবল ফাংশন হলে টোটাল প্রবাবিলিটি 0 এটা তো হতে পারে না, তাহলে এইটা কিন্তু নন 0, তাহলে আলফা মাইনাস আলফা স্টারটা অবশ্যই 0 হতে হবে। আলফা মাইনাস আলফা স্টার 0 হলে আলফা ইকুয়াল টু আলফা স্টার হয়ে গেল এবং আলফাটা তখন তোমার রিয়েল হয়ে গেল। এটা তাহলে যে জিনিসটাকে করলাম এই জিনিসটাকে তুমি ব্র্যাকেট নোটেশনে করলে কি করে করবে? ব্র্যাকেট নোটেশনে দেখো সাইটাকে আইগেন ফাংশন বলবেন, সাইটাকে হলো আইগেন স্টেট বলবে। বললে যে লেট সাই ইজ অ্যান eigenstate of a Hermitian operator a cap, তার মানে SI ইকুয়াল টু আলফা সাই, এটা দেওয়া আছে তোমার, ঠিক আছে? এবারে দেখো যেহেতু অ্যাজ এই হার্মিশিয়ান সাই SI ইকুয়াল টু SI সাই, আর এটাকে এইরকম ভাবে লিখতে হয়। তাহলে এবারে সাই SI এর জায়গায় আলফা সাই বসিয়ে দাও ইকুয়াল টু এদিকে আলফা সাই সাই হয়ে গেল। তাহলে আলফাটা কেট পার্ট থেকে আসছে বলে আলফা হয়ে আসবে, এখানে আলফাটা ব্রা পার্ট থেকে আসছে মানে আলফা স্টার হিসেবে আসবে, আলফা মাইনাস আলফা স্টার ইন্টু সাই সাই ইকুয়াল টু 0, এখান থেকে আলফা মাইনাস আলফা স্টার ইকুয়াল টু 0, কারণটা কি অ্যাজ সাই সাইটা নট ইকুয়াল টু 0, তো এখান থেকে আলফা ইকুয়াল টু আলফা স্টার হয়ে গেল, আলফাটা তোমার রিয়েল বেরিয়ে গেল। তাহলে এইটা হচ্ছে তোমার, যদি ব্র্যাকেট নোটেশনে করো তাহলে এইরকম করে করবে, আর যদি নর্মালি করো তাহলে ওইরকম ভাবে করবে। তো আমি পাশাপাশি দুটো করে রাখছি যে জিনিসগুলো সম্বন্ধে অভ্যস্ত হওয়ার জন্য, এবার আস্তে 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 তুমি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে শিফট করে যাবে, ঠিক আছে? তাই না? আমরা যেমন প্রথমে বাংলা শিখেছি, আমরা পার্টিকুলারলি যারা বাংলা মিডিয়ামে পড়েছি, তারপর ইংরাজিতে পরে শিখেছি কিরকম ভাবে, যে একটা সময় ছিল যে সময় ধরে বাংলা ইংরেজি মিশিয়ে পড়তে হতো, যে বাংলা বলা হচ্ছে তার ইংরেজি পাশাপাশি বলা হচ্ছে, ইংরেজি বলা হচ্ছে পাশাপাশি তার বাংলা বলা হচ্ছে, বলতে 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 পরের দিকে শুধুই ইংরাজিতে ইংরেজিতে শিফট করে গেছে। এখানে এক্স্যাক্টলি সেই রকম করা হচ্ছে। একটা ভাষাতে তুমি শিখেছিলে যেটা সলিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশন,
এবার নতুন একটা ভাষা শেখানো হয়েছে, সেটা ব্র্যাকেট নোটেশন বা ডিরাক রিপ্রেজেন্টেশন। এবারে তোমাকে ওই একটা থেকে আরেকটা শিফটটাকে করতে হচ্ছে, যে শরীরের পজিশন রিপ্রেজেন্টেশন থেকে যদি তুমি এখানে ডিরাক রিপ্রেজেন্টেশন বা ব্র্যাকেট নোটেশনে করো, তাহলে জিনিসগুলো কেমন করে পাল্টাচ্ছে পাল্টাচ্ছে। সায়েন্সটা তো পাল্টাচ্ছে না, জাস্ট নোটেশনগুলো পাল্টাচ্ছে। আচ্ছা, থিওরেম 2 হয়ে গেল, আইগেন ভ্যালুজ অফ হারমিশন অপারেটর মাস্ট বি রিয়েল। আচ্ছা, এবারে দেখো, যদি এটা হারমিশন অপারেটর না হয় অ্যান্টি হারমিশন অপারেটর হতো, তাহলে ফরেন অ্যান্টি হারমিশন অপারেটর কি, এখানে মাইনাস সাইন থাকতো, এখানে মাইনাস সাইন থাকলে এখানে এখানে একটা মাইনাস হতো, তার মানে আলফা প্লাস আলফা স্টার ইন্টু ইন্টিগ্রাল আবার অল্প সাই স্টার সাই জিরো, যেটাও জিরো হতো, বা আলফা প্লাস আলফা স্টার জিরো হয়ে গেল, আলফা ইকুয়াল টু মাইনাস অফ আলফা স্টার হতো, তখন সেটা পিওরলি ইমাজিনারি। তাহলে একদম একই লজিকে তোমাকে একটা কাজ বাড়িতে আমি দিচ্ছি প্রবলেম হিসেবে, প্রবলেম দিলাম। বললাম সো দ্যাট eigenvalues of an anti-Hermitian operator must be purely imaginary। মানে বুঝতে পারছো তো, একদম সহজ, শুধু অ্যান্টি হারমিশন হলে এখানে একটা মাইনাস সাইন আসবে, তাহলে এখানে আলফা প্লাস আলফা স্টার হয়ে যাবে, সেখান থেকে আলফা ইকুয়াল টু মাইনাস অফ আলফা স্টার হবে, আলফাটা হচ্ছে পিওরলি ইমাজিনারি হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমার থিওরেম 2। ঠিক আছে, বুঝতে পেরেছো এই দুটো? হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যালো। হ্যাঁ, কেটে গিয়েছিল। দেখো, দেখতে পাচ্ছ? হ্যাঁ, মানে কেটে গিয়েছিল দেখতে দেখতে। দেখো, এইটা কি পুরোটা শুনেছিলে? পুরোটা শুনেছো? দেখো, এইটা শুরু করেছিলাম তো, যে আইগেন ভ্যালুজ অফ হারমিশন অপারেটর মাস্ট বি রিয়েল। মানে এটা হচ্ছে সেকেন্ড থিওরেম, যেটা সেটা বলা হচ্ছে কি, যে সাই ইজ অ্যান আইগেন ফাংশন অফ হারমিশন অপারেটর এ উইথ দ্য আইগেন ভ্যালু আলফা, মানে এস আই ইকুয়াল টু আলফা, এটা বলে দেওয়া থাকছে। এবার আমাকে দেখাতে হচ্ছে যে আলফাটা হচ্ছে রিয়েল হবে। তাহলে এ যেহেতু হারমিশিয়ান, তাহলে ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার এস আই দিটাও ইকুয়াল টু ইন্টিগ্রাল ওভার অল স্পেস এস আই হোল স্টার সাই দিটাও। এটা হচ্ছে হারমিশন অপারেটর হওয়ার কন্ডিশন। এস আই এর জায়গায় আলফা সাই বসিয়ে দিলাম, এখানে এস আই এর জায়গায় আলফা সাই বসিয়ে দিলাম। এবারে এখানে এই আলফা সাই আলফাটা রিয়েল বাইরে চলে এসছে, মানে আলফাটা রিয়েল, মানে আলফাটা হচ্ছে তোমার
মানে এখানে কোনো কমপ্লেক্স কনজুগেট নাই বলে সেটা আলফা হিসেবে বাইরে এসেছে। আর এখানে আলফা সাই হোল স্টার, তাহলে সে আলফা স্টার হিসেবে বাইরে এলো। হুম, এটা আলফা স্টার হিসেবে বাইরে এলো। তাহলে এবারে একদিকে নিয়ে চলে এলো আলফা মাইনাস আলফা স্টার ইন্টু ইন্টিগ্রাল আবার অল স্পেস সাই স্টার সাই থিটা হচ্ছে 0। এবার ইন্টিগ্রাল আবার অল স্পেস সাই স্টার সাই থিটাও সেটা 0 হতে পারে না। সেখানে আলফা মাইনাস আলফা স্টারটা হচ্ছে 0 হয়ে গেল, আলফা ইকুয়াল টু আলফা স্টার হয়ে গেল, অর্থাৎ আলফাটা রিয়েল হয়ে গেল। আর এটা আমি ব্রাকেট নোটেশনে করেছি, বলি কি সাই ইজ অ্যান আইগেন স্টেট অফ এ হারমিশন অপারেটর এ, অর্থাৎ এসআই ইকুয়াল টু আলফা সাই, এটা তোমার বলে দেওয়া আছে। এ যেহেতু হারমিশন, সাই এসআই ইকুয়াল টু এসআই সাই, এসআই কে জায়গায় আলফা সাই বসালাম, এখানে এসআই কে জায়গায় আলফা সাই বসালাম। এখানে কেট পার্ট থেকে আলফাটা বেরোচ্ছে বলে এটা আলফা হিসেবে বেরোচ্ছে, আর এখানে ব্রা পার্ট থেকে আলফাটা বেরোচ্ছে মানে এখানে আলফা স্টার হিসেবে বেরোচ্ছে। হ্যাঁ, এবারে তাহলে একদিকে চলে এলে আলফা মাইনাস আলফা স্টার ইন্টু সাই সাই ইকুয়াল টু 0। আর সাই সাই ইকুয়াল টু যদি কখনো 0 হতে পারে না, আলফা মাইনাস আলফা স্টার ইকুয়াল টু 0, অর্থাৎ আলফা ইকুয়াল টু আলফা স্টার হয়ে গেল, অর্থাৎ আলফাটা রিয়েল হয়ে গেল। তাহলে এই যে আইগেন ভ্যালু যখন হারমিশন অপারেটর মাস্ট বি রিয়েল, এটাকে আমি দেখালাম। এবারে যদি ওটা হারমিশন অপারেটর না হলে অ্যান্টি হারমিশন অপারেটর হতো, কি হতো? অ্যান্টি হারমিশন অপারেটর হলে এখানে একটা জাস্ট মাইনাস সাইন চলে আসতো। দাঁড়াতো একটুখানি, একটুখানি ধরো তো। হ্যালো, তোমরা শুনতে পাচ্ছ আমার কথা? হ্যালো, হ্যাঁ, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, হ্যালো।
হ্যালো, হ্যাঁ, ঠিক আছে, এবার আর অসুবিধা হবে না। আরে মানে ফোন চলে এলেই না এই গন্ডগোলটা হয়ে যাচ্ছে। শুনতে পাচ্ছিস এখন? হ্যাঁ, মানে কি জানি, আমি হটস্পটে অন করলে ওই দুটো সিম আছে না, কোনটায় নেটওয়ার্ক থাকে তার উপরে নির্ভর করে দেখি একটা ফোন চলে এসছে, তো ইন্টারনেট দুবার ফোন এসছে মিস কল হিসেবে, ব্যাস তখন এ চলে গেছে। এটা কেন হয় কে জানে। দেখো, দেখা যাচ্ছে তো? আজ এবারে যেটা বলছিলাম, যে যদি অপারেটরটা হারমিশন না হয় অ্যান্টি হারমিশন হতো, কি হতো? এ যদি হারমিশন হয় তাহলে সাই এসআই সমান মাইনাস এসআই সাই হতো। যদি এখানে একটা মাইনাস সাইন হয়ে যায়, এটা আলফা প্লাস আলফা স্টার হয়ে যাবে, তখন আলফা ইকাল টু মাইনাস আলফা স্টার হয়ে যাবে, তখন আলফাটা পিওরলি ইমাজিনারি হয়ে যাবে। সেখানে এইটা প্রবলেম হিসেবে দিয়েছি যে সো দ্যাট আইগেন ভ্যালুজ অফ অ্যান অ্যান্টি হারমিশন অপারেটর মাস্ট বি পিওরলি ইমাজিনারি। ঠিক আছে, বোঝা গেল? ঠিক আছে। হ্যালো, আবার কেটে গেল নাকি? হ্যালো, হ্যালো, হ্যালো। নেটওয়ার্কটা নিয়ে প্রবলেম হয়েছে ওয়েদারের জন্য। চল, না, ঠিক আছে। আচ্ছা, এবারে চলে এসো তোমার থিওরেম থ্রি। হারমিশন অপারেটর তিনটে থিওরেম আছে বলেছিলাম, এবারে 3 নম্বর থিওরেম করি আমি। থিওরেম থ্রি। আচ্ছা, দেখতে পাচ্ছ তো? হ্যালো, হ্যাঁ, ঠিক আছে, চলো। দেখো, থিওরেম থ্রি। থিওরেম থ্রি কি বলছে? বলছে আইগেন ফাংশনস অফ হারমিশন অপারেটর, আইগেন ফাংশনস
of a Hermitian operator having different eigenvalues are orthogonal. Eigenfunctions of a Hermitian operator having different eigenvalues are orthogonal. আচ্ছা, ডিফারেন্ট আইগেন ভ্যালুজ মানেই হচ্ছে তোমার নন ডিজেনারেট কেস। আর যদি ডিজেনারেট কেস হয়, ফর ডিজেনারেট কেস they need not be orthogonal but can always be made orthogonal using can always be chosen to be orthogonal, can always be chosen to be orthogonal. Sorry, can always be chosen to be orthogonal. কি বলছে দেখো, যে আইগেন ফাংশন অফ হার্মিশন অপারেটর হ্যাভিং ডিফারেন্ট আইগেন ভ্যালুজ আর অর্থোগোনাল। আর এটা যে ডিফারেন্ট আইগেন ভ্যালুজ মানে হচ্ছে নন ডিজেনারেট কেস। ফর ডিজেনারেট কেস দে নিড নট বি অর্থোগোনাল বাট ক্যান অলওয়েজ বি চোজেন টু বি অর্থোগোনাল। আচ্ছা, এইটা দেখো কি করে করছো তুমি। আচ্ছা, এই প্রথম যে পার্টটা, প্রথম পার্টটা খুব ইজিলি প্রুভ করতে পারবে, পরের পার্টটা একটু ডিফিকাল্ট। পরের পার্টটা আমরা আস্তে আস্তে এগোবো আর কি। দেখো জিনিসটা যে আমি বললাম যে লেট, ধরে নাও psi1 and psi2 are two eigenfunctions of a Hermitian operator A cap with the eigenvalues alpha and beta. আমি বললাম যে psi1 এবং psi2 are two eigenfunctions of a Hermitian operator A cap with the eigenvalues alpha and beta. তার মানে কি? তার মানে হচ্ছে A psiটা তোমার আলফা psi, A psi1 equal to alpha psi1 আর B psi2 equal to বিটা psi2, এগুলো তোমার দেওয়া আছে। ঠিক আছে। আচ্ছা, এবারে যেহেতু তোমার অ্যাজ এই হার্মিশিয়ান, তাহলে তুমি লিখতে পারো psi1 এ অপারেটর psi2, আমি ব্র্যাকেট নোটেশনই একবারে করছি, এ psi1 psi2 মানে ওই এফ জি দিয়ে, যেটা আমার দুটো ডিফারেন্ট ফাংশন হলে এফ এ জি ইকুয়াল টু এফ জি, ঠিক সেই রকম ভাবে psi1 এ psi2 ইকুয়াল টু এ psi1 psi2। তাই সেকেন্ড যে ডেফিনেশন দেখবো, সেকেন্ড ডেফিনেশনটা আমি এখানে ব্যবহার করছি। কি হলো দেখো, এখানে psi1 হলো এ psi2 জায়গায় এক মিনিট, সরি এখানে তো আমি এখানে আবার বিটা লিখেছি কেন, সরি এটা মানে দুটো তো সেম, মানে একই অপারেটর না, মানে psi1 psi2 সেটা হচ্ছে এ অপারেটর আইগেন ফাংশন উইথ দ্য আইগেন ভ্যালু আলফা আর বিটা। তাহলে psi1 এ psi2 জায়গায় আমি লিখলাম কত, বিটা psi2 ইকুয়াল টু এ psi1 এর জায়গায় লিখলাম আলফা psi1 psi2। আচ্ছা, এবারে দেখো এটা তাহলে বিটাটা বাইরে চলে এলো, psi1 psi2 হলো, আর এখানে আলফা বাইরে চলে এলো, psi1 psi2। দেখো এটা কেন বলছি না, অ্যাজ আলফা ইজ রিয়েল, মানে আইগেন ভ্যালুস গুলো তো রিয়েল হয়, সেই জন্য এই আলফা psi1 এটা কিন্তু ব্রাপার থেকে আসছে, আলফা স্টার হিসেবে আসা উচিত, কিন্তু আলফা স্টার ইকুয়াল টু আলফা, কারণ
আলফা হচ্ছে রিয়েল, তাহলে এইটা হলো, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, তাহলে বিটা মাইনাস আলফা কিন্তু তুমি একদিকে নিয়ে নাও, সাই ওয়ান সাই টু ইকুয়াল টু জিরো হলো। আচ্ছা, এবারে ফর নন ডিজেনারেট কেস, নন ডিজেনারেট কেসে কি বিটা নট ইকুয়াল টু আলফা, তো তার মানে বিটা মাইনাস আলফাটা নট ইকুয়াল টু জিরো, এটা অটোমেটিক্যালি ইমপ্লাই করছে কি সাই ওয়ান সাই টু এটা জিরো হতে হবে। আর সাই ওয়ান সাই টু জিরো হওয়া মানে হচ্ছে সাই ওয়ান অ্যান্ড সাই টু আর অর্থগোনাল। তাহলে দেখো, যদি নন ডিজেনারেট কেস হয় তখন আইগেন ফাংশন তারপর হারমিশন অপারেটর তারা অর্থগোনাল হবে, এটা তুমি পরিষ্কার বুঝতে পারবে। দেখো ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে পরীক্ষায় তোমাদের দিলে এই নন ডিজেনারেট কেসটারই প্রুফ দেবে, ডিজেনারেট কেসটা প্রুফ দেবে না। তবে ডিজেনারেট কেসটার ক্ষেত্রে কি অসুবিধা সেটা আমি একটুখানি বলি। আচ্ছা দেখো, যদি এমন হয়ে যেত মানে এই পর্যন্ত আমি করলাম, এই পর্যন্ত আমার এলো, এবারে কথাটা হচ্ছে যদি ডিজেনারেট কেস হয় তাহলে আলফা ইকুয়াল টু বিটা, তো তাহলে এই বিটা মাইনাস আলফা সেটা কিন্তু অলরেডি জিরো হলো, তাহলে এইটা জিরো হতেও পারে নাও পারে, তবুও ইকুয়েশনটা স্যাটিসফাইড হবে। তার মানে এটা দাঁড়াচ্ছে যে ফর ডিজেনারেট কেস beta equal to alpha, then psi 1 psi 2 is not necessarily NECSSARILI is not necessarily zero, তবে ইমপ্লাই করছে যে psi 1 and psi 2 are not necessarily orthogonal। তো দেখো, তারা নেসেসারিলি অর্থগোনাল নয়, মানে যেহেতু তোমার এই দুটোর গুণফল জিরো, তা যে কোনো একটা জিরো হলেই চলে। এবারে যদি ডিজেনারেট কেস হয় বিটা ইকুয়াল টু আলফা বলে বিটা মাইনাস আলফাকে তো অলরেডি জিরো হয়ে যাচ্ছে, তখন এই যে সাই ওয়ান সাই টুটা জিরো হলেও সেটা স্যাটিসফাইড হবে, জিরো না হলেও স্যাটিসফাইড হবে। তুমি জিরো হবেই তুমি গ্যারেন্টি দিয়ে বলতে পারো না, যেটা নন ডিজেনারেট কেসে তুমি কিন্তু বলতে পারছো এটা। আচ্ছা, এবারে কথাটা হচ্ছে যে এই পার্টিকুলার কেসে যদি তোমার একটা সেট অফ নন অর্থগোনাল ফাংশন থাকে তাকে তুমি অর্থগোনাল বানিয়ে নিতে পারো। তো এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে এ সেট অফ নন অর্থগোনাল ফাংশন, সেটা নন অর্থগোনাল ফাংশন ক্যান বি মেড orthogonal using various techniques such as Gram-Schmidt orthogonalization technique। Gram-Schmidt orthogonalization technique, Gram-Schmidt orthogonalization technique ব্যবহার করে তুমি তাদেরকে চাইলে অর্থগোনাল বানিয়ে নিতে পারো। হ্যাঁ, এবারে এই যে Gram-Schmidt orthogonalization টেকনিকটা তোমাদের সিলেবাসে নেই, তবে এটা আমি পরে করে দেবো, আমাদের সিলেবাসটা যেটা আছে শেষ করে দিই, তবে Gram-Schmidt orthogonalization টেকনিক তুমি আলাদা করে আমি করিয়ে দেবো। এখন ফর দ্য টাইম বিং জেনে না যে a set of non-orthogonal functions can be made orthogonal using various techniques such as Gram-Schmidt orthogonalization technique। মানে ব্যাপারটা হচ্ছে যেমন একটা সেট অফ ফাংশন যারা নর্মালাইজ না হলে তুমি তাকে নর্মালাইজ করে নিতে পারো, ঠিক একই রকমভাবে অর্থগোনাল না হলে তুমি তাদেরকে অর্থগোনাল বানিয়ে নিতে পারো। তাহলে এইটাকে বলা হচ্ছে Gram-Schmidt orthogonalization টেকনিক, সেটা ব্যবহার করা যেতে পারে। তাহলে আমি এই যে এই মানে এর যে তিনটে থিওরেম ছিল, সেই তিনটে থিওরেম হচ্ছে আমরা উল্লেখ করে ফেললাম। প্রথমে যে অ্যাভারেজ ভ্যালু, তারপর হারমিশন অপারেটর মাস্ট বি রিয়েল,
সেকেন্ডলি হচ্ছে যে আইগেন ভ্যালুজ অফ এ হারমিশন অপারেটর মাস্ট বি রিয়েল, আর থার্ড হচ্ছে আইগেন ফাংশন অফ এ হারমিশন অপারেটর হ্যাভ এ ডিফাইন্ড আইগেন ভ্যালুজ আর অর্থোগোনাল, আর ফর নন ডিজেনারেট দে নিড নট বি অর্থোগোনাল বাট দে ক্যান অলওয়েজ বি চোজেন টু বি অর্থোগোনাল। তাহলে এবারে তার সঙ্গে সঙ্গে দুটো করোলারি হচ্ছে এই যে যদি অপারেটরটা হারমিশন না হয়ে অ্যান্টি হারমিশন হয়ে যেত তাহলে তুমি দেখাতে পারতে যে রিয়েল ভ্যালু মানে ইয়েগুলো তোমার অ্যাভারেজ ভ্যালুসগুলো তারা হচ্ছে তোমার পিওরলি ইমাজিনারি বেরোতো, বা আইগেন ভ্যালুসগুলো তারা পিওরলি ইমাজিনারি বেরোতো। সেটা দুটো আমি প্রবলেম হিসেবে দিয়েছি। আচ্ছা, এবারে আমি অন্য একটা জিনিস জাস্ট করার চেষ্টা করছি, মানে আমি গ্রাম স্মিথ অর্থোগোনালাইজেশন টেকনিকটা এখন করছি না। আচ্ছা, আমি একটা জিনিস করছি সেটা একটুখানি উইদাউট এনি প্রুফ জাস্ট লিখে দিচ্ছি। শোয়ার্জ ইনইকুয়ালিটি বলে একটা জিনিস আছে, এইটা উইদাউট এনি প্রুফ আমি জাস্ট তার স্টেটমেন্টটাকে লিখে দিচ্ছি। শোয়ার্জ ইনইকুয়ালিটি মানে ধরো এই ফাই ওয়ান অ্যান্ড ফাই টু আর টু আরবিট্রারি স্টেটস। ফাই ওয়ান অ্যান্ড ফাই টু তারা হচ্ছে দুটো আরবিট্রারি স্টেট। তাহলে যেটা হবে ফাই ওয়ান ইন্টু ফাই টু এইটা হয় গ্রেটার ইকুয়াল টু ফাই টু তার মডিউলাসের স্কোয়ার, মানে ফাই ওয়ান ইন্টু ফাই টু গ্রেটার ইকুয়াল টু ফাই টু তার মডিউলাসের স্কোয়ার। হ্যাঁ, এটাকে বলা হবে যে শোয়ার্জ ইনইকুয়ালিটি। এক মিনিট, এক সেকেন্ড। ঠিক আছে, এইটা হচ্ছে শোয়ার্জ ইনইকুয়ালিটি। আচ্ছা, এবারে এখানে দেখো যে ফাই ওয়ান ফাই টু দুটো আরবিট্রারি স্টেট যদি এমন হয় যে ইফ ফাই ওয়ান অ্যান্ড ফাই টু আর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, যদি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয় তখন যেটা হবে এই ইকুয়াল টু সাইনটা হবে ইকুয়াল টু ফাই ওয়ান ফাই টু তার মডিউলাস স্কোয়ার হবে। আর যদি এমন হয়ে যেত যে ইফ ফাই ওয়ান অ্যান্ড ফাই টু আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট তখন ফাই ওয়ান আর ফাই টু অলওয়েজ গ্রেটার দেন ফাই টু মডিউলাসের স্কোয়ার হবে। মানে এইটা হচ্ছে অ্যাজ এ হোল শোয়ার্জ ইনইকুয়ালিটি, মানে ইকুয়ালিটি সাইনটা হোল্ড করবে যদি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ফাংশনস হয়, আর ইনইকুয়ালিটিটা মানে বেসিক্যালি গ্রেটার দ্যানটা হোল্ড করবে যদি সেটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়। এটা হচ্ছে শোয়ার্জ ইনইকুয়ালিটি। এটা তোমাদের এই যে ধর গ্রাম স্মিথ অর্থোগোনালাইজেশন টেকনিক, শোয়ার্জ ইনইকুয়ালিটি, এগুলো তোমাদের সিলেবাসে নেই, তবে কম্পিটেন্সের জন্য উইদাউট প্রুফ এখন আমি করে দিচ্ছি, মানে লিখে দিচ্ছি স্টেটমেন্টগুলো। এগুলো পরে আমাদের কত কি সময় হয় দেখি, বা পরীক্ষার ডেটগুলো কোন সময় দেয় দেখি। হ্যাঁ, যদি দেখি যে পরীক্ষার ডেটটা পিছিয়ে টিছিয়ে যাচ্ছে তাহলে এগুলোর প্রুফ আমরা করাবো, নাহলে এগুলো বিএসসি লেভেলে এগুলো প্রুফ কিন্তু পরীক্ষা তোমার দেবেন। এটা আমাদের সিলেবাসও নেই, ওই জন্য দেখে নেবে সিলেবাস এগুলো কিন্তু নেই এটা। আচ্ছা আচ্ছা, আর একটা হচ্ছে উইদাউট প্রুফ আমি জেনারেলাইজ হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালটা সম্বন্ধে দু চারটে কথাবার্তা বলে নিই। এটাও উইদাউট প্রুফ আমি করছি, জেনারেলাইজড হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। যখন আমরা হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল বলেছিলাম তখন একটুখানি উল্লেখ করেছিলাম, সেটা হচ্ছে এরকম যে ধরো বললাম যে লেট
A cap and B cap এরা are the quantum mechanical operator corresponding to the classical observables A and B এইটা then কি হয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ A আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ B এটা অবশ্যই গ্রেটার ইকুয়াল টু AB যে কমিউটেটর তার অ্যাভারেজ ভ্যালু ডিভাইডেড বাই টোয়াইস I হয়। তো এইটাকে বলা হচ্ছে জেনারেলাইজ হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল। এটা আমি উইদাউট প্রুফ এখন লিখলাম, এটা আবার সময় পেলে এটা তোমাদের যেটা আছে উইদাউট প্রুফই আছে, হ্যাঁ সেটা হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল যখন আলোচনা করেছেন তখন অলরেডি বলে দিয়েছি, কিন্তু যদি তোমার ওই প্রুফটাকে করতে হয় তাহলে তার জন্য একটু কিছু ওয়েট করো, আমাদের সিলেবাসটা শেষ করে নিই, করে তারপরে আমি এই প্রুফগুলো দিয়ে কথাবার্তা বলবো। জেনারেলাইজ হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল। এবার এইখান থেকে যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো, যে যদি এমন হয় যে ইফ A cap B cap এইটা ইকুয়াল টু 0, দেন A and B may be determined simultaneously with arbitrary precision। যদি AB কমিউটেটর 0 হয়, দুটো অপারেটর কিন্তু কমিট করে গেছে, দুটো ক্লাসিক্যাল অবজারভেবল তাদের করেসপন্ডিং অপারেটর যদি কমিট করে যায় তাহলে তাদেরকে তুমি চাইলে সাইমালটেনিয়াসলি উইথ আরবিট্রারি প্রিসিশন মাপতে পারো। আর উল্টো দিকে যদি এমন হয়, আচ্ছা এটা, আচ্ছা 1 মিনিট, এইটা এবারে এটা নিয়ে দু একটা কথাবার্তা বলি, তাহলে তখন হচ্ছে দেন A and B are non-canonical quantities। নন ক্যানোনিক্যাল কোয়ান্টিটিস তার, যেমন ধরো ফর এক্সাম্পল ধরো বললে তুমি এটাকে তুমি এক্স বলছো আর বিটাকে ধরো তুমি পিওয়াই বলছো, মানে এক্স ডিরেকশন অফ পজিশন আর ওয়াই কম্পোনেন্ট অফ মোমেন্ট হচ্ছে এক্স পিওয়াই এটা। এবারে এক্স পিওয়াই যদি কমিউটেটরটাকে ক্যালকুলেট করো সেটা কি বেরিয়েছিল, সেটা 0 বেরোয়। এক্স পিওয়াই কমিউটেটর সেটা বেসিক্যালি তোমার 0। তাহলে তুমি যদি সিগমা এক্স সিগমা পি ওয়াইটা করো সেটা কি হবে, গ্রেটার ইকুয়াল টু এক্স পিওয়াই কমিউটেটর তার অ্যাভারেজ ভ্যালু বাই টোয়াইস I, তবে এটা পরিষ্কার গ্রেটার ইকুয়াল টু 0 বেরিয়ে যাচ্ছে। তার মানে এটা গ্রেটার ইকুয়াল টু 0 মানে লোয়েস্ট ভ্যালুটা 0 হতে পারে, সেখানে বলা হচ্ছে যে এক্স এবং পিওয়াই কে তুমি চাইলে সাইমালটেনিয়াস উইথ আরবিট্রারি প্রিসিশন মাপতে পারো। এটা ইমপ্লাই করবে এক্স অ্যান্ড পিওয়াই may be measured simultaneously with arbitrary precision। আচ্ছা উল্টো দিকে যদি এইটা হতো, যদি এমন হয় যে ইফ AB commutator not equal to 0, that is A and B are canonical or conjugate quantity, canonical or quantities, then they cannot be measured simultaneously with arbitrary precision। তখন তাদের মধ্যে কিন্তু আনসার্টেনটি থাকবেই থাকবে। ধর একটা এক্সাম্পল বলি, ধর আমি বললাম এ সেটা বেসিক্যালি তোমার এক্স আর বিটা ধরে নাও
দিস পিএক্স। তাহলে এ বি এই যে কমিউটেটরটা সেটা বেসিক্যালি এক্স পিএক্স কমিউটেটরটা সেটা কত হয়, আই এইচ কস হয়। তুমি যদি সিগমা এক্স সিগমা পিএক্সটাকে করো সেটা কি দাঁড়াচ্ছে, সেটা গেটার ইকুয়াল টু এক্স পিএক্স কমিউটেটর তার অ্যাভারেজ ভ্যালু ডিভাইড বাই টোয়াইস আই, দাঁড়াচ্ছে তাহলে সিগমা এক্স সিগমা পিএক্স গেটার ইকুয়াল টু আই এইচ কস বাই টোয়াইস আই, আই আই কেটে গেল, সিগমা এক্স সিগমা পিএক্স গেটার ইকুয়াল টু এইচ কস বাই 2। গেটার ইকুয়াল টু এইচ কস বাই 2। ঠিক আছে, দেখো এইটা হচ্ছে তোমার মানে হাইসেনবার্গ পজিশন মোমেন্টাম আনসার্টেনটি প্রিন্সিপাল হয়ে গেল। হাইসেনবার্গ পজিশন মোমেন্টাম আনসার্টেনটি প্রিন্সিপাল হয়ে গেল। আচ্ছা, এবারে এর সঙ্গে যে দেখা তারা কমিউট করা না করার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করবে। দুটো অপারেটর যদি কমিউট করে যায় তাহলে তাদেরকে সাইমালটেনিয়াস দুই চার বিট টাইপের যেখানে মাপতে পারা যাবে, আর দুটো অপারেটর যদি কমিউট না করে তাদেরকে সাইমালটেনিয়াস দুই চার বিট টাইপের যেখানে মাপা যাবে না। আচ্ছা, এবারে এই যে কমিউট করা না করা আর তার সাথে হচ্ছে আনসার্টেনিটি যে সম্পর্কটা, সেটা একটা ইম্পর্টেন্ট থিওরেম থেকে আসে। সেই থিওরেমটা একটুখানি বলে নিই। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো যে এখানে তুমি বুঝতে পারলে যে দুটো অপারেটর যদি কমিউট করে তাহলে তাদেরকে সাইমালটেনিয়াস উইথ আরবিট্রারি মাপা যেতে পারে। আচ্ছা, আবার এরকম একটা করেছিলাম যে যদি তোমার একটা আইগেন ভ্যালু ইকুয়েশন ওবেড হয়, অর্থাৎ এসআই ইকুয়াল টু আলফা সাই হয়, তখন আমি বলেছিলাম খেয়াল করে দেখো যে ওই সাই স্টেটে এ তার মেজারমেন্টের আনসার্টেনটিতে কিন্তু বেসিক্যালি 0 হয়। এটাও আমরা করেছিলাম। তো এটা খেয়াল করে দেখো যে আমরা যখন ওই পস্তুলের থিটাকে পড়েছিলাম তখন বলেছিলাম যে এসআই ইকুয়াল টু যদি আলফা সাই হয় তাহলে সাই স্টেটে এর যে আনসার্টেনটি সেটা কিন্তু তোমার বেসিক্যালি 0 হয়ে যায়। এবং সেটা ওই পৌলমী ম্যাডাম যখন তোমাদের কমিউটেশন রিলেশনটা পড়িয়েছিল তাতে শুরুতেও ওই একই কথা বলেছে যে তোমার যদি আইগেন ভ্যালু ইকুয়েশন ওবেড হয় তাহলে তোমার ওই স্টেটে আনসার্টেনটিটা 0 হয়, অর্থাৎ ক্লাসিক্যাল অবজারভেবলটাকে এক্স্যাক্টলি মাপতে পারা যায়। আচ্ছা, এবারে যদি দেখো যদি এমন হয় যে কোনো একটা পার্টিকুলার স্টেট পেলে যেটা এ অপারেটরের আইগেন ফাংশন বি অপারেটরের আইগেন ফাংশন, তাহলে একটা স্টেট পেলে যেটা এ অপারেটরের আইগেন ফাংশন বি অপারেটরের আইগেন ফাংশন, তাহলে ওই স্টেটে এটাকেও এক্স্যাক্টলি বের করতে পারা যাবে, বিটাকেও এক্স্যাক্টলি বের করতে পারা যাবে। তাহলে তার মানে এ আর বি দুটোকেই সাইমালটেনিয়াসলি আরবিট্রারি প্রিসিশন মাপতে পারা যাবে। আবার এখানে যেটা দাঁড়ালো যদি এবি কমিট করে যায় তাহলে দুজনকে সাইমালটেনিয়াসলি কিন্তু আরবিট্রারি প্রিসিশন মাপতে পারা যাবে। তার মানে এটা দাঁড়াচ্ছে যে সাইমালটেনিয়াস আইগেন ফাংশন থাকা, অর্থাৎ কোন একটা দুটো ফাংশন দুজনেই হচ্ছে এর আইগেন ফাংশন, মানে সাইমালটেনিয়াস আইগেন ফাংশন থাকা আর তার সাথে হচ্ছে কমিউট করা, তাদের মধ্যে একটা কানেকশন আছে, সেটাই হচ্ছে একটা ইম্পর্টেন্ট থিওরেম। সেটা হচ্ছে এই যে থিওরেমটা কাছে লিখে দিই, বলা হচ্ছে যে তোমার দ্য নেসেসারি and sufficient condition for two operators to have simultaneous eigenfunction. The necessary and sufficient condition for two operators to have simultaneous eigenfunction is that they must commute. The necessary and sufficient condition for two operators to have simultaneous eigenfunction is that they must commute. মানে দুটো অপারেটর যদি কমিউট করে তাহলে সাইমালটেনিয়াস আইগেনফাংশন থাকবে, আর দেখো কমিউট করলে তাদেরকে উইথ আরবিট্রারি প্রিসিশন দুজনকে মাপতে পারা যেতে পারে। আবার সাইমালটেনিয়াস আইগেনফাংশন হলে যদি সাইটা মানে তোমার সাইটা যদি এর আইগেন ফাংশন আর সাইটা যদি বি এর আইগেন ফাংশন হয়,
ওই সাই স্টেটে এটাকেও তুমি এক্স্যাক্টলি বের করতে পারবে, বিটাকেও এক্স্যাক্টলি বের করতে পারবে। সেটা আমি অলরেডি পশ্চাতে থি যখন বলে তখন উল্লেখ করেছিলাম। তার মানে এই যে সাইমালটেনিয়াস আইগেন ফাংশন থাকা আর কমিউট করা না করা তাদের মধ্যে তোমার সম্পর্ক আছে। আচ্ছা, এটা দেখো তুমি এইরকম ভাবে এর পুরো প্রুফটাকে করছি না, আমি একটা হাফ প্রুফ করে রাখছি। সেটা হচ্ছে এরকম, দেখো আমি বললাম যে লেট সাই ইজ এ simultaneous eigenfunctions of two operators a cap and b cap with eigenvalues alpha and beta respectively. তার মানে a psi equal to alpha psi আর b psi equal to beta psi, এটা বলে দেওয়া আছে। এবারে দেখো a b psi যদি করো সেটা কি দাঁড়াচ্ছে, a b psi এর জায়গায় বিটা psi বসালে বিটা a psi হয়ে গেল, অর্থাৎ বিটা আলফা psi হয়ে গেল। এটা কেন লিখতে পারলে, অ্যাজ a is a linear operator। লিখতে পারলে আবার দেখো যদি বি এ সাই করো তাহলে বি এ সাই এর জায়গায় আলফা সাই বসালে আলফাটা বাইরে বের করে দিলে, কারণ বিটা লিনিয়ার অপারেটর, এখানে আলফা বিটা সাই হলে এটা কেন লিখতে পারলে, অ্যাজ বি ইজ এ লিনিয়ার অপারেটর। তাহলে দেখো পরিষ্কার যেটা দেখতে পাচ্ছ, এইটাকে যদি 1 নম্বর ইকুয়েশন বলো, এটাকে যদি 2 নম্বর ইকুয়েশন বলো, ফর্ম ইকুয়েশন 1 and 2 ডান দিকটা তো একই, বিটা আলফাও যা আলফা বিটাও তো তাই। ফর্ম ইকুয়েশন 1 and 2 কি পাচ্ছ তুমি, ডান দিকটা তো একই, বাঁ দিকটা একই হবে। ফর্ম ইকুয়েশন 1 and 2 1 and 2 ab psi equal to ba psi, so ab minus ba psi equal to 0 হলো, এখান থেকে ab কমিউটেটর সেটা তোমার 0 হয়ে গেল। তার মানে দেখো সাইমালটেনিয়াস আইগেন ফাংশন থাকবে যদি ধরে নাও তারা কমিউট করছে, এটা হচ্ছে কন্ডিশন নেসেসারি। কন্ডিশন নেসেসারি মানে হচ্ছে যে যদি সাইমালটেনিয়াস আইগেন ফাংশন থাকে তাহলে তারা কমিউট করবে, এটা একটা পার্ট হলো, এটা হচ্ছে কন্ডিশন নেসেসারি। তোমাকে দেখাতে বলে যে নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন। কন্ডিশন সাফিসিয়েন্ট দেখানোর জন্য তোমাকে কি করতে হবে, যদি তারা কমিউট করে তাদের সাথে সাইমালটেনিয়াস আইগেন ফাংশন থাকবে, মানে সাইমালটেনিয়াস আইগেন ফাংশন থাকবে তারা কমিউট করবে সেটা দেখালাম, আর উল্টো দিকে যদি তারা কমিউট করে তাহলে সাইমালটেনিয়াস আইগেন ফাংশন থাকবে সেটা আমাকে দেখাতে হবে। তাহলে এবারে নেক্সট যেটা আমরা করছি সেটা হচ্ছে যে ধরে নাও যে এগেন লেট psi is an eigenfunction, psi is an let psi is an eigenfunction of a with the eigenvalue alpha that is a psi equal to alpha psi, আর b commute with a, অর্থাৎ ab কমিউটেটর সেটা 0, এই দুটো বলা আছে। এবার আমাকে দেখাতে হবে সাইটা b এরও আইগেন ফাংশন। আচ্ছা তাহলে আমি কি করে করব, যে আমি বললাম যে let us start, let's write ab psi এর উপর, মানে ab কে ab কমিউটেটর যদি 0, তাহলে দেখো আমি আমি বলছি যে মানে সাইটা এখানে যে কোনো একটা আরবিট্রারি ফাংশন হতে পারে, মানে সাইটা ইজ দ্য আইগেন ফাংশন অফ এ উইথ দ্য আইগেন ভ্যালু আলফা, তো
তাহলে আমি এই একটা মানে এ বি কমিউটেটর জিরো মানে হচ্ছে এখানে তুমি যে কোনো ফাংশন দাও সেটা তোমার জিরো হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এবারে যেটা দাঁড়াচ্ছে যে আমি শুরু করলাম যে মানে গিভেন দ্বারা, গিভেন এ বি কমিউটেটর জিরো মানে এ বি সাই ইকাল টু জিরো। তাহলে এখান থেকে দেখো এ বি কমিউটেটর মানে কথা এ বি মাইনাস বি এ ইন্টু সাই, সেটা হচ্ছে জিরো হচ্ছে। সেখান থেকে দেখো কি দাঁড়াচ্ছে যে এ বি সাই ইকাল টু এটা এদিকে চলে গেলে বি এ সাই হলো। আচ্ছা এবারে দেখো এটা এ বি সাইটা আমি ঘাটাচ্ছি না, কিন্তু এখানে বি এ সাই তো আলফা সাই অলরেডি বলা আছে, তাই এটা তুমি আলফা সাই লেখো। কোথা থেকে পেলে না, ফ্রম ইকুয়েশন 1। তাহলে এ বি সাই ইকুয়াল টু বি যদি লিনিয়ার অপারেটর, তাহলে আলফা বি সাই হলো। অ্যাজ কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর হচ্ছে লিনিয়ার অপারেটর, সেই জন্য অ্যাজ বি ইজ এ লিনিয়ার অপারেটর। তাকে এই একটা ইকুয়েশন আমি বের করলাম। এই ইকুয়েশনটাকে ভাবো 2 নম্বর ইকুয়েশন। তো দেখো তাহলে আমার গিভেন যেটা এসআই ইকাল টু আলফা সাই, তার সঙ্গে এবি কমিউট করে বলেছি। তো এবি কমিউট করে সেখান থেকে আমি একটুখানি এগোলাম, এগিয়ে দেখতে পেলাম এ বিসাই ইকাল টু আলফা বিসাই। আচ্ছা এবারে খেয়াল করো যে যদি নন দুটো কেস করি, কেস 1 ফর নন ডিজেনারেট কেস কি হয় না, ফর নন ডিজেনারেট কেস সেটা হচ্ছে যে নন ডিজেনারেট মানেটা কি, যে কোন একটা গিভেন আইগেন ভ্যালুতে কেবলমাত্র একটাই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফাংশন থাকবে। হ্যাঁ, তাহলে পরে নন ডিজেনারেট কেস দেয়ার ইজ only one linearly independent function having a পার্টিকুলার আইগেন ভ্যালু। মানে নন ডিজেনারেট ডেফিনেশন তো তাই, যে কোনো একটা পার্টিকুলার আইগেন ভ্যালুতে একটাই মাত্র লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফাংশন থাকবে। আচ্ছা এবারে ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 দেখো। ইকুয়েশন 1টা তুমি কেমন করে পড়বে, সাই ইজ এন আইগেন ফাংশন অফ এ উইথ দ্য আইগেন ভ্যালু আলফা। আর ইকুয়েশন 2টাকে তুমি কেমন করে পড়বে, দেখো বি সাই সেটা তো একটা ফাংশন বেসিক্যালি, মানে একটা অপারেটর একটা ফাংশনের উপরে কাজ করতে ফাংশনই দেয়, তো তাহলে বি সাই সেটা একটা ফাংশন, তাহলে বি সাই সেটা এর আইগেন ফাংশন উইথ দ্য সেম আইগেন ভ্যালু আলফা। দেখো তুমি এদিকে বলছো নন ডিজেনারেট, কিন্তু তুমি দেখো 1 নম্বর এবং 2 নম্বর ইকুয়েশন থেকে তুমি একই আইগেন ভ্যালুতে এখানে সাই পেয়েছো, এখানে বি সাই পেয়েছো। তাহলে একমাত্র বাঁচার রাস্তা কি, যে সাই আর বি সাই তারা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হওয়া চলবে না, তার মাত্র তারা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হতে হবে। আমাকে এটা দাঁড়াচ্ছে যে ফ্রম ইকুয়েশন 1 and 2 it is clear that p psi and psi must be linearly dependent। এই জায়গাটা ভালো করে বোঝো, এই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট। যদি নন ডিজেনারেট কেস হয়, কোনো একটা গিভেন আইগেন ভ্যালুতে একটাই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফাংশন থাকবে। তাই 1 নম্বর ইকুয়েশনে তুমি দেখতে পাচ্ছ যে সাইটা আইগেন ফাংশন অপারেটর উইথ আইগেন ভ্যালু আলফা। 2 নম্বর ইকুয়েশনে তুমি দেখতে পাচ্ছ বিসাইটা সেটা এর আইগেন ফাংশন উইথ দ্য আইগেন ভ্যালু আলফা। তার মানে এই যে সাই এবং বিসাই তারা যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফাংশন হয়, তাহলে তারা তো নন ডিজেনারেট থাকছে না, তারা ডিজেনারেট হয়ে যাচ্ছে। তাই একমাত্র বাঁচার রাস্তা হচ্ছে বিসাই এবং সাই তারা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হতে হবে। মানে বিসাই আর সাই যদি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, তাহলে আমি কি লিখতে পারি, তাহলে উই ক্যান রাইট যে দুটো ফাংশন লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়, তাহলে এই সাই এর সঙ্গে একটা কনস্ট্যান্ট গুণ করেই তুমি বিষয়টা পেয়ে যাবে। মানে দুটো ফাংশন যদি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়, তো একটা ফাংশনের সঙ্গে একটা কনস্ট্যান্ট গুণ করে তুমি অন্যটা পেয়ে যেতে পারবে। তাহলে আমি লিখে ফেললাম বিসাই ইকাল টু বিটা সাই। তার মানে এটা দাঁড়ালো যে সাই ইজ অলসো অ্যান আইগেন ফাংশন অফ বি
উইথ দ্য আইগেন ভ্যালু বিটা। নন ডিজেনারেট কেসে কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না। তাহলে যদি সাইটা এর আইগেন ফাংশনস হয় আর এবি কমিউটেটর 0 হয়, তাহলে সাইটা তোমার বি এরও আইগেন ফাংশনস হবে। সেটা আমি এরকমভাবে করলাম। আচ্ছা, কেস 2টা তোমাদের জন্য এখন একটু কঠিন হবে। এখন কেস 2টা এখন বলবো না, সেটা আবার ওই সিলেবাসটা শেষ হয়ে যাওয়ার পরে কতটা কি সময় আছে দেখে আমরা করবো। কেস 2, তাহলে ফর ডিজেনারেট কেস, we cannot write b psi equal to beta psi। আমরা কিন্তু এই b psi equal to beta psi কিন্তু লিখতে পারবো না এটা, কিন্তু বাট we can take suitable linear combinations আচ্ছা এইটা লিখছি না, এটা করলে অনেক কিছু বলতে হবে, সেটা আমি আজকে বলতে চাইছি না। তাহলে ফর ডিজেনারেট কেস উই ক্যানট রাইট বি psi equal to beta psi, আমি এইটুকু জাস্ট বলতে পারি। মানে দেখো যেটা তোমাকে এটা দাঁড়াচ্ছে যে এই কন্ডিশন সাফিসিয়েন্ট যদি তোমাকে দেখাতে হয়, তাহলে নন ডিজেনারেট কেসটা তুমি ইজিলি দেখাতে পারলে। তো ডিজেনারেট কেস যদি হয়, তার ডিজেনারেট কেসে হচ্ছে আমি এই যে লজিকটা এখানে দিয়েছিলাম যে বি সাই এবং সাই তারা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট বলে সাইটা বি এরও আইগেন ফাংশন হয়ে গেল উইথ আইগেন ভ্যালু বিটা, সেটা ডিজেনারেট কেসে আমি বলতে পারবো না। তা ডিজেনারেট কেসে তোমাকে বেশ অনেকটা ইনভলভ অঙ্ক করতে হবে। ইনভলভ অঙ্ক করে তুমি এখান থেকে তুমি খুব ইম্পর্টেন্ট জিনিস কিছু পাবে, এই কনস্ট্যান্ট অফ মোশন, সেখান থেকে এই কমপ্লিট ক্যারেক্টারাইজেশন অফ স্টেটস, এটা ভীষণ ইম্পর্টেন্ট কিছু কনসেপ্ট আছে আর কি। এইখান থেকে তোমার সেই কনসেপ্ট অফ মোশন বা কমপ্লিট ক্যারেক্টারাইজেশন স্টেটস এটা তোমার আসবে। সেখানে ডিজেনারেট কেস পার্টটা এটা তোমাদের পরীক্ষায় দেবে না, এই কেসটাকে বাদ দিয়ে আমি করছি। তাহলে আমি জাস্ট এই শেষে যে কতগুলো জিনিস, সেই জিনিসগুলো জাস্ট তোমাদের মানে এগুলো বলতে গেলে অনেক কিছু বলতে হয়। যেমন আমি বললাম ধরো এই গ্রাম স্মিথ অর্থোগনাইজেশন টেকনিক অনেকটা বলার স্কোপ আছে। সোয়ার্ড ইনইকুয়ালিটি সেটা অনেকটা বলার স্কোপ আছে। জেনারেলাইজ হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল সেটা অনেকটা বলার স্কোপ আছে। তারপর এই যে থিওরেমটা, সেখান থেকে যতটুকু তোমাদের পরীক্ষায় দেয়, পরীক্ষা তোমাকে পুরো থিওরেমটা প্রুভ করতে না দিয়ে তোমাকে এইরকম ভাবে বলবে যে যদি সাইটা এ আর বি এর সাইমালটেনিয়াস আইগেন ফাংশন হয় তাহলে দেখা যায় এবি কমিউট করে। তোমাকে এরকম দিবে যে নন ডিজেনারেট কেসে দেখাও যে সাই যদি এর আইগেন ফাংশন হয় এবং এবি কমিউটেটর 0 হয়, তাহলে সাইটা বি এরও আইগেন ফাংশন হবে। এভাবে তোমার ছোট ছোট কোশ্চেন দেবে, পুরো থিওরেমটা প্রুভ করতে দেবে না। আচ্ছা, এবারে এই কনস্ট্যান্ট অফ মোশন বা কমপ্লিট ক্যারেক্টারাইজেশন সেটা তোমাদের সিলেবাসে নেই, সেখানে এটা আমি এখানে উল্লেখ করছি না। ঠিক আছে, এইগুলো তা দেখো। তাহলে আমি এই মোটামুটিভাবে পস্টুলেট 4 পর্যন্ত যে কথাগুলো বলার কথা আমি একদম বলে দিলাম। ঠিক আছে, আর পস্টুলেট 5টা বাকি থাকবে। পস্টুলেট 5টা হয়ে গেলে বিদ্যাসাগর ইউনিভার্সিটির যে সিলেবাসটা আছে ওটা একটা ক্লাস এই সপ্তাহের মধ্যে করে দেবো। তাহলে বিদ্যাসাগর ইউনিভার্সিটির যে কোয়ান্টাম মেকানিক্সের সিলেবাসটা আছে সেটা শেষ হয়ে যাবে। এবার তোমাদের যদি লক্ষ্মী পুজোর পরেই পরীক্ষা হয়, তাহলে সিলেবাসটা কুইকলি শেষ করে দেওয়া দরকার, সেটা আমরা করে দিলাম। আর আদার দেন যারা ক্যালকাটা ইউনিভার্সিটি, আদার দেন যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটি, তাদের কিন্তু এই সেমিস্টারেই তোমার এই কোয়ান্টাম মেকানিক্সের এই মেকানিক্স পার্টটা হয়ে যাওয়ার পরেও কিছু অ্যাপ্লিকেশনস আছে। মূলত পার্টিকেলের বক্স প্রবলেমটা বা সব জায়গাতেই অ্যাপ্লিকেশনের মধ্যে আছে, আর পার্টিকেলের বক্স প্রবলেমটা এরপরে হচ্ছে করবো আর কি, মানে অ্যাপ্লিকেশনের দিকে যাব। অ্যাপ্লিকেশনটা করতে করতে এই যে সমস্ত থিওরেম বা প্রিন্সিপালগুলো বলেছে সেই প্রিন্সিপালগুলো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমি আজকে এই পর্যন্তই রাখছি। তাহলে নেক্সট ক্লাসে আমরা যেটা করব, পস্টুলেট 5টাকে করে দেবো। পস্টুলেট 5টা করে দিলে পস্টুলেট রিলেটেড যে 5টা পস্টুলেট, এই 5টা পস্টুলেট আলোচনা হয়ে যাবে। পস্টুলেট 5 এবং সেইখান থেকে কনসেপ্ট অফ স্টেশনারি স্টেটস, মানে প্রথমে টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন আলোচনা হবে, তারপরে কনসেপ্ট অফ স্টেশনারি স্টেট আসবে,
আর এইখান থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস আমি করে নেব, এরেনফেস ইকুয়েশন আর মোশনটাও করে নেব। এইটা করে ফেললে যেটা বিদ্যাসাগর ইউনিভার্সিটির সিলেবাসটা হয়ে যাবে। হ্যাঁ, এবারে এর মাঝখানে তো অনেক প্রবলেম আছে, সেটা কতটা কি সময় থাকছে পরীক্ষার আগে সেটাকে দেখে ভেতরে যে সমস্ত ব্যাপার ট্যাপারগুলো আছে সেটা আমরা করে নিতে পারবো। আর আদার দেন যেটা বিদ্যাসাগর ইউনিভার্সিটি, তাদের তো এখন পরীক্ষা এখন অনেক দেরি আছে, ধরো নভেম্বর মাসে পরীক্ষা হবে হয়তো, বা ডিসেম্বরের প্রথম দিকে পরীক্ষা হবে, তাদের জন্য যথেষ্ট সময় পাওয়া যাবে। তাদের এই কোয়ান্টাম মেকানিক্সের মাঝখানে যেসব কথাবার্তা আছে সেগুলো তো আমি বলবোই, তার সাথে সাথে হচ্ছে তোমাদের প্রচুর অ্যাপ্লিকেশন আছে, এবার সেই অ্যাপ্লিকেশনগুলো যেতে হবে। কাদরও অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাপ্লিকেশন তো দুটো ভাগে ভাগ করে আছে। প্রথম ফেজে হচ্ছে পার্টিকেল বক্স, হারমোনিক অসিলেটর, এইটা হয়তো আছে। পরের পার্টে হচ্ছে রিজিড রোটার, হাইড্রোজেন অ্যাটম প্রবলেম, বিভিন্ন রকমের কোভালেন্ট বন্ডিং, এই রিলেটেড সব পার্টগুলো আছে, সেগুলো আস্তে 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 আমরা করবো। আমি সিলেবাসটা দেখে নিচ্ছি। তাহলে পুজোর আগে আমি চাইছি যে এই পস্টুলেট 5 পর্যন্ত কমপ্লিট করা থাকে, তারপরে লক্ষ্মী পুজো পর্যন্ত গ্যাপ থাকবে। লক্ষ্মী পুজোর পরে আমরা নেক্সট যেসব আলোচনাগুলো করার কথা সেগুলো করবো। তাহলে আজকে এই পর্যন্তই থাক। এন্ড অফ লেকচার 14। ঠিক আছে, দেখো কে কোনটা বুঝলে না বলো, সব বুঝতে পেরেছো? প্রবলেম অনেক করা যাবে, কিন্তু মূল কনসেপ্ট যেটা, সেই মূল কনসেপ্টটা বলে দেওয়া হলো।